আবার আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ এবং আজকে আমাদের অতিথি অমির রহমান পিয়াল, বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক এবং ব্লগার। অমির রহমান পিয়াল, আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধ এবং ব্লগ এই বিষয়টা নিয়ে। আমরা আপনার কাছে জানতে চাই যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা, আপনি বলছিলেন যে যাদের কিছু ব্লগ দেখে আপনি উৎসাহী হয়েছিলেন যে আসলে এর বিপক্ষে আসলে কিছু জনমত বা কিছু প্রচার চালানো দরকার। তো আমি আসলে জানতে চাই যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা, তারা আসলে কত বড় পরিসর নিয়ে কাজ করছে বা তারা আসলে কি করছে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে আসলে সমর্থকের সংখ্যা বেশি, যোদ্ধা কম। যেটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে আমরা যখন শুরু করি প্রতিবাদ দেওয়া, তা আমাদের মতো খুব অল্প কয়েকজন ছিল এবং এদের সংখ্যাটা ছিল বেশি। তো আমি আপনাকে আসলে ইম্প্যাক্টটা বলতে পারবো, এর ফলে কি হয়েছে। আমাদের সেই ফাইটের রেজাল্টটা ছিল যে মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি হয়েছে। ওরা বুঝতে শিখেছে যে এই লোকগুলো মিথ্যা বলে, পরিকল্পিতভাবে মিথ্যা বলে, ইচ্ছে মানে এই পরিকল্পনার মানে অংশ হিসাবে, মানে স্বাধীনতা বিরোধী তাদের যারা নেতা, যুদ্ধাপরাধী যেসব নেতা, এদেরকে বাঁচাতে, এদের রক্ষা করতে তাদের একটা পরিকল্পনার অংশ এসব মিথ্যাচার। তো স্বভাবতই দেখা গেল ওরা দ্বিতীয়বার যখন সেই মিথ্যাগুলো আনলো, তখন কিন্তু মানে তার জবাবে, জবাবে হয়তো ওরকম কাউন্টার পোস্ট আসলো না তথ্য প্রমাণ ভিত্তিক, কিন্তু তাকে মানে অপমানজনক কিছু বলে বা মন্তব্য করে তাকে থাকলো না। তো এইভাবে যেটা হলো যে এরা বিভিন্ন জায়গায় কোণঠাসা হতে হতে এখন নিজেদের একটা ব্লগ বানিয়ে, সোনার বাংলা ব্লগ সম্ভবত এটার নাম, সোনা ব্লগ বলে সবাই, তো সেখানে তারা গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তারা তাদের নিজের পিঠ চাপড়াচাপড়ি, ওই খোয়ার থেকে তারা বেরিয়ে যখন এদিক সেদিক যায় আবার গদাম খায় ব্লগের ভাষায়, আবার ফেরত যায় ওখানে। তো তাদের গ্রহণযোগ্যতা একদমই নেই। ফেসবুকে তারা একটু অপপ্রচার চালাচ্ছে এবং একটা বড় অংশ মানে তারাই আসলে ওই একে একজন 10 জন সেজে, কখনো ছেলে সেজে, মেয়ে সেজে, ইভেন কখনো অন্য ধর্মের সেজে বা বিদেশি সেজে এসে তারা এই নাটকগুলো করে। কিন্তু ছেলে পেলে অনেক সচেতন, এখন তারা এখন বুঝতে পেরেছে আসলে, হ্যাঁ হ্যাঁ আপনার ধরে ফেলছে, মানে কৌশলটা তারা ধরতে পেরেছে। এটা তো গেল আসলে মানে যদি বলি যুদ্ধ, তাহলে সেই যুদ্ধের মানে পরিস্থিতিটা বুঝলাম, কিন্তু আসলে তাদের যে কিছুটা উদ্দেশ্য ছিল যে ইতিহাসটাকে বিকৃত করা, অন্যভাবে উপস্থাপন করা, এই বিষয়গুলা এবং যুদ্ধাপরাধীদের বাঁচানো, এই বিষয়ে তাদের কিছু মুভমেন্ট ছিল। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে সত্যিকারের বাস্তব কি অগ্রগতি হয়েছে? বাস্তবে বলতে যেমন স্বাধীনতার ঘোষক বিতর্ক আমার ধারণা অনলাইনে আগে নির্ধারিত হয়েছে। যেটা হাইকোর্টের তথ্য প্রমাণ হিসাবে জিয়ার যে ভাষণটা নেওয়া হলো 9 months to freedom থেকে, যে এটা মানে যে ফুটেজটা এখন ইউটিউবে পাওয়া যায়, সেটা কিন্তু আমার আপলোড করা, আমার আগে কেউ করেনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। LW71 নামে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটাতে মুক্তিযুদ্ধের দুর্লভ সব ফুটেজ। তো অনেক কিছু কিন্তু যাচ্ছে সেখান থেকে। ইভেন মানে আমি যদি বলি গত নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে একটা বড় জনমত তৈরি করা, কারণ ওই যে আমি বলেছিলাম আমার টার্গেট অডিয়েন্স ইয়াং গ্রুপ, এরা ছিল গতবার পয়লা ভোটার, একটা বড় অংশ মানে মুক্তিযুদ্ধের মানে আমাদের একটা গর্বের ইতিহাসে মানে গর্বিত হয়ে এই যে সচেতনতাটা তাদের মাঝে আসছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে আমরা দাঁড়াবো, তার মানে আমার অটোমেটিক্যালি আমি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলে গেলাম। তার মানে যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদেরকে বিচারের আওতা আনা, এই বিষয়ে আসলে ব্লগ বা অনলাইনের একটা বড় ভূমিকা এই কারণে যে আমাদের এখানে ইন্টারনেট ইউজার কিন্তু কারা, মানে অ্যাটলিস্ট একটু শিক্ষিত এবং একটু সচ্ছল মধ্যবিত্ত, এর একটা বড় অংশ কিন্তু। ইভেন এখন ছেলেপেলে তো ফোনেই ইউজ করছে, ফেসবুক বা ইয়ে। তো মানে এই অংশটা আসলেই মানে অনেক বেশি ইনভলভ ছিল এই মুক্তিযুদ্ধ এই ব্যাপারটায়। তো এভাবে কিন্তু একটা মানে জনমত তৈরি হওয়া, সরকারের উপর প্রেশার দেওয়া, এটা আমি মনে করি একটা বড় ভিক্টরি আমাদের। মানে অনলাইন মুভমেন্টকে আসলে মেইন স্ট্রিম একদমই মানে ফেলায় উড়িয়ে দিতে পারবে না। এখানে আমি আসলে একটা তুলনামূলক বিচারে যেতে চাই যে অনলাইন বা ব্লগ, এটার সঙ্গে প্রচলিত মিডিয়া যেমন পত্রিকা, টেলিভিশন, এগুলার আসলে যদি কম্পেয়ার করতে চাই তাহলে আসলে কোনটার অবস্থান কোথায়? এখন কিংবা যদি বৃহত্তর জনগোষ্ঠী যাদের কাছে আসলে ইন্টারনেট সুবিধাটা এখনো সেভাবে পৌঁছেনি, তো তাদের কাছে আসলে ব্লগের ইম্প্যাক্টটা কিরকম? এখন ব্লগ দিয়ে তো আমরা একদল সচেতন নাগরিক বলবো তৈরি করছি, একটা প্রজন্ম তৈরি করছি বা করতে চেষ্টা করছি করার, যেটা হচ্ছে যে মেইন স্ট্রিমে যেটা যে আপনার সেই স্বাধীনতা নাই যেটা আপনি ব্লগে পারবেন,
অনেক কিছু আনএডিটেড আপনার যাচ্ছে, হয়তো মডারেশন আছে, নীতিমালা থাকে, কর্পোরেট ব্লগগুলোতে থাকে, যেগুলো নিউজ ব্লগ ওইগুলোতে থাকে মডারেশন সবখানে। ইভেন আমার ব্লগ যারা নো মডারেশন ব্লগ বলে দাবি করে তাদেরও ওখানেও কিন্তু স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ বিচারের বিরুদ্ধে কিছু বলা নিষিদ্ধ, একদম বললে কি 100% সেই পোস্টটা ডিলিট হয়ে যাবে? 100%। তো নো মডারেশন মানে আমি তোমাকে বলার স্বাধীনতা দিচ্ছি, কিন্তু তার মানে এই না তুমি এটার যথেচ্ছ ব্যবহার করতে পারো। তো এই ব্যাপারগুলো যেগুলো আমি জানতে চাচ্ছিলাম ইম্প্যাক্টটা আসলে কিরকম, হ্যাঁ মানে প্যারালালি প্যারালাল। হ্যাঁ ওটাই যে ইম্প্যাক্টটা এরকম যে মানে আমরা আরো বেশি তথ্য সন্নিবেশ করতে পারছি এবং একটা উঠতি প্রজন্মের কাছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে জানতে চাই যে আজকে যদি খবরের কাগজে বা কোনো একটা টেলিভিশনে যদি কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো খবর প্রচারিত হয় বা প্রকাশিত হয়, তাহলে যে আসলে পুরো দেশ জুড়ে যে একটা তোলপাড় তৈরি হয়, আলোচনার মধ্যে চলে আসে, ব্লগে যদি এরকম কোন একটা বিষয় আসে সেটার আসলে ওই ইম্প্যাক্টটা কি হয় কিনা বা কতখানি হয়? ব্লগের আলাদাভাবে এখন দেখেন একটা পত্রিকার কিন্তু অনলাইন ভার্সন থাকে, প্রথম আলোতে যে নিউজটা আসবে সেটা আপনি অনলাইনে পাচ্ছেন, ফেসবুকে পাবেন। ব্লগে এরকম চাঞ্চল্যকর কিছু আসলে সেটা ওই ফেসবুকে পাবেন, নিয়ে পাবেন। যদি সেটা ওরকম হয়, যেমন এই যে সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের কাহিনীটা বলতে পারি, এটা কিন্তু ফেসবুক দিয়ে শুরু, ফেসবুকে এই নেটওয়ার্কিংটা শুরু, সেখান দিয়ে ব্লগে এই কি বলে এটাকে যে মানে অপপ্রচারটা শুরু ব্যর্থ অভ্যুত্থানটার, এবং এটার জবাবটাও কিন্তু ব্লগ থেকে এসেছে। যেমন আমার একটা লেখা ছিল যে আগামী ডিসেম্বরে কি আমরা আরেকটি 15ই আগস্ট দেখব, কারণ তখন বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে এক জামাত নেতা হত্যার হুমকি দিয়েছে। এটা জবাবে আসলে ব্লগ কি রকম ভূমিকা রেখেছিল? এটার মানে এটা এখন গোয়েন্দা জেরাতে পড়তে হয় অনেক সময় ব্লগারকে, বিশেষ করে আমরা যারা নিজের নামে লিখি, যে অ্যাটলিস্ট হাউ কুড ইউ বি কনফার্ম যে এটাই হতে যাচ্ছে। তো এখন তখন তো আমরা স্ক্রিনশট দেখাই, এখানে নিউজ দেখাই, যেটা এই পত্রিকায় ছাপা হয়েছে, এটা এই পত্রিকায় ছাপা হয়েছে, আমি এটার ভিত্তিতে আমি এই মন্তব্যটা করেছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে যখন সত্যি এরকম কিছু ঘটলো তখন তো আমরা ক্রেডিটটা নিতেই পারি না, আমরা এরকম একটা আশঙ্কা করেছিলাম, পালসটা আমরা ধরতে পেরেছি। কাজেই আসলে যারা ব্লগে বা অনলাইনে আসলে সক্রিয় তারা আসলে অনেক বেশি সচেতন, সতর্ক এবং অনেকটা মানে ঘটনাপঞ্জি বিশ্লেষণ করে তারা আসলে একটা ধারা ধরার চেষ্টা করেন। এখানে বলতে চাই আমি একটা জিনিস, ব্লগারদের মধ্যে একটা বড় অংশ কিন্তু প্রবাসী বাঙালি, যাদের কাছে আগে সংবাদ মাধ্যম বলতে ছিল শুধু bdnews24.com ফর এক্সাম্পল, বাংলাদেশের খবর জানার জন্য। এখন সবগুলো পত্রিকারই অনলাইন ভার্সন চলে আসছে, কিন্তু ব্লগটা যখন আসলো তখন তারা দেখলো যে তারা শুধু নিউজটা পাচ্ছে না, মানে ওখানে তো কিছু নিউজ এক্সট্রা আসতো, সেটা গসিপ আকারেই হোক বা ব্রেকিং আকারেই হোক, যেটা ওই পিলখানার সময় অনেক গসিপ দেখা গেছে। তো যেটা হচ্ছে যে এরা হ্রাস করলো, পাশাপাশি এরা লিখছেন, নিজেরাও লেখার চেষ্টা করছেন বা নিজের রাজনৈতিক মতবাদ বা নানা মতবাদ তুলে ধরার চেষ্টা করছেন, এভাবে কিন্তু তারা ইনভলভ হচ্ছেন, ইম্প্যাক্টটা কিন্তু পড়ছে। মানে যেটা হচ্ছে যে আমাদের এখন অনলাইনের মাধ্যমে তো প্রবাসীরা পড়তে পারছেন প্রথম আলো, আগে যেটা ছিল ধরেন তার গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ একটা নির্দিষ্ট নিউজ, সেটা এখন সেরকম নেই, ব্লগ বা অন্য মাধ্যমগুলোতে সেটা আরো একটু, আলটিমেটলি তো পত্রিকা শিক্ষিত মানুষই পড়ে, তাই না? তো শিক্ষিত মানুষের ভিতরে ইম্প্যাক্টটা হচ্ছে। সেটাই, আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো। একজন দর্শক লাইনে আছেন। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার বক্তব্য। জি, আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক ইসলাম খান বলছিলাম, চিটাগং মেডিকেল কলেজ থেকে। জি বলুন। তো আমার একটা প্রশ্ন ছিল জি। পিয়াল ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক বা ব্লগিং যে দুনিয়াটা আছে, এখানে দেখা যাচ্ছে একটা বিশাল প্রজন্ম দাঁড়াচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, কিছু প্রজন্ম দাঁড়াচ্ছে এর বিপক্ষে। তবে সবচেয়ে ডেঞ্জারাস আমার কাছে যেটা মনে হয় যে যারা এটার মাঝামাঝি, মুক্তিযুদ্ধটাকে পলিটিক্যাল ইস্যু মনে করে, যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে সে ইন্ডিয়ার দালাল কিংবা কোনো পলিটিক্যাল ইস্যুতে কথা বলতেছে। তো যেহেতু মুক্তিযুদ্ধের একটা পলিটিক্যাল ইস্যু না, এটা আমাদের দেশের জন্মের সাথে জড়িত, তো এই লোকগুলা কিন্তু চিহ্নিত থাকতেছে না। যেমন মুক্তিযুদ্ধের পক্ষেরাও চিহ্নিত, বিপক্ষেরাও চিহ্নিত, বাট এই মানুষগুলা কিন্তু কমপ্লিটলি আইসোলেটেড, এবং এরা মানুষকে কনফিউজ করে যাচ্ছে বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে। তো এদের এগেইনস্টে আমরা কি করতে পারি বা এদের কিভাবে আমরা দমন করতে পারি, এদের বিষয়ে আসলে অবস্থানটা কোথায়?
আমি ধন্যবাদ হ্যাঁ আপনাকে। আমি ধরতে পেরেছি ইশতিয়াক, ধন্যবাদ। আহ, সেটা হচ্ছে এরা আসলে একটা সুবিধাবাদী অংশ, এরা ছদ্মবেশী অংশ। এরা হচ্ছে প্রতি বিপ্লবী, যারা ভান করে তারা আমাদের বন্ধু, তারা মুক্তিযুদ্ধের পক্ষেও কিছু কথা বলে, কিন্তু আসলে তারা মিছিলে এসে বিভ্রান্তি ছড়ায়। তারা হচ্ছে সেই 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 দল যারা মানে সুযোগের অপেক্ষায় থাকে ছুরি মারার, সুশীল সেজে আসে। তারা বেসিক্যালি তাদের পক্ষপাতটা ওই স্বাধীনতা বিরোধীদের দিকেই বেশি, কারণ তারা যে কোনো মূল্যে ভালো থাকতে চায়। তারা আমাদের সাথে আপোষ করবে আমাদের সময়, ওদের সঙ্গে আপোষ করবে ওদের সময়। এদের বেসিক কোনো নৈতিক চরিত্র নাই। উনি বোধহয় জানতে চাচ্ছিলেন যে এদের বিষয়ে আসলে এদের অবস্থানটা বিষয়েও কি? একই অবস্থান, একই, জাস্ট এদের আইসোলেটেড করে ফেলা। মানে তাদেরকে ওইভাবে যে মানে ব্লগ যদি দেখে থাকো দেখবে ছাগুর সাথে ছাগু বান্ধব বলে একটা শব্দ আছে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের পক্ষের লোক, কিন্তু মানে ভান করে তারা নন পলিটিক্যাল, তারা মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করে, তাদের কাছে মুজিব জিয়া দুই দলীয় আইডল, ভাষানীকেও তারা সম্মান করেন, সব দিকেই তারা আছেন। মানে সবাই মানে এরা একই রকম আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। Negative। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে পত্রিকায় বা টেলিভিশনে কোনো একটা বিষয়ে প্রচারিত বা প্রকাশিত হবার আগে সম্পাদনার একটা নীতিমালার আওতায় আসলে সেটা প্রচারিত বা প্রকাশিত হয়, এবং একজন সম্পাদক তিনি আসলে সেটা যথেষ্ট কাটাছেঁড়া করেন, এবং একটা নির্দিষ্ট নীতিমালার আওতায় তিনি হয়তো সেটা প্রচার বা প্রকাশ করে থাকেন। তো ব্লগে তো আসলে শুধুই মডারেশন, যে এটা যাবে কি যাবে না, কিন্তু আসলে যে বিষয়গুলো বা যে তথ্যগুলো বা যে দলিলগুলো আসলে এখানে আনা হচ্ছে, সেটা আসলে ঠিক আছে কিনা, তথ্যগতভাবে বা অ্যাঙ্গেলগতভাবে ঠিক আছে কিনা, এটা আসলে দেখে দেওয়ার তো আসলে সেরকম কোনো প্ল্যাটফর্ম নাই। তো সেক্ষেত্রে যে তথ্যগুলো আমরা দেখতে পাই ব্লগে বা অনলাইনে, সেটার আসলে নির্ভরযোগ্যতা বা আদৌ সত্য কিনা, সেটা আসলে আমরা কিভাবে বুঝতে না, এখন পারবো? এখানে বলতে একটা জিনিস বলি, ব্লগের যেটা ওই যে সম্পাদনার ব্যাপারটা, এখন বিদেশে ব্লগিং যেটা আমাদের এখানে আমরা আসলে কমিউনিটি ব্লগ সিস্টেমটার সাথে মানে পরিচিত। ধারণাটা এরকম যে একটা জায়গায় অনেক ব্লগার ব্লগিং করে, ব্যাপারটা এরকম। বেসিক্যালি ব্লগিং যেটা বাইরে ধরেন যেটা হতো যে একটা সে ফর অবজারভার, হ্যাঁ ডেলি অবজারভার যেটা ইউকের, এদের সাংবাদিকদের প্রত্যেকের কিন্তু পার্সোনাল ব্লগ আছে। আপনার ওই যে এডিটেড ভার্সন যেটা নিউজ পেপারে যাবে, নিউজ পেপার ভার্সনের থেকে একটা অন্যরকম স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি যেটা, সেটা সে ব্লগে লিখছে, সেটা কমপ্লিটলি আনএডিটেড একটা ভার্সন, যে স্টোরিটা সে বলতে পারেনি ওখানে সম্পাদকের কাছের কারণে, সেন্সর বা পত্রিকার নীতিমালার কারণে। তো আর ব্লগের ক্ষেত্রে যেটা হচ্ছে কমিউনিটি ব্লগগুলোতে কিন্তু একটা নীতিমালা আছে। কমিউনিটি ব্লগগুলোতে বিশেষ করে অনেকে মানে অনেকে মানে না। সাময়িক ব্লগে মুক্তিযুদ্ধ বিরোধী লেখালেখির বিরুদ্ধে একটা নীতিমালা আছে, এবং মডারেটররা চেষ্টা করে মানে তাদের নজরে আনা হলে সেটা ইয়ে করে। আমার ব্লগে তো আমি বললামই স্ট্রিক্টলি সচলায়তনে স্ট্রিক্টলি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লেখালেখি ওখানে ইয়ে না। না, পিয়াল ভাই, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখির ব্যাপার না, যাচাইয়ের ব্যাপারটা আমি যাচাইয়ের আসছি। ব্যাপারটা। তো সেটা হচ্ছে যে ব্লগ জিনিসটা এরকম যে মানে এটা ওই যে পত্রিকা বা মেইন স্ট্রিম মিডিয়ার যেটা, সেটা হচ্ছে যে এটা অনেকটা সিনেমার মতো, আর ব্লগটা হচ্ছে আপনার থিয়েটারের মতো, যে ওপেন আপনি রিয়াকশন পাচ্ছেন। আমি একটা পোস্ট দিলাম মুক্তিযুদ্ধ, একেবারেই স্বতঃস্ফূর্ত। একদম সাথে সাথে আমার এই পয়েন্টগুলোতে যদি কোনো বিভ্রান্তি থাকে সে আমাকে চ্যালেঞ্জ করতে পারছে। সেই ক্ষেত্রে আমি হয়তো ওইটা সম্পূরক কোনো নোট দেখাবো, এটা অথবা রেফারেন্স ব্যবহার করতেই হবে। করতেই হবে, নাহলে আমার এটা মানে মানে ওখানে মিথ্যাচার করে আসলে খুব বেশি সুযোগ না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ও, তাহলে সেক্ষেত্রে আসলে এক ধরনের যাচাই বাছাই বা এটা বস্তুনিষ্ঠতা ঠিক আছে অবশ্যই, কিনা, এটা অবশ্যই, আসলে হ্যাঁ। তখনই আসলে মানে আমাকে ঠিক ভুল হয়ে যাচ্ছে। ধরিয়ে দেওয়া হচ্ছে যে এখানে এই ভুলটা আছে বা এটা সংশোধন, এখানে এই রেফারেন্স, তো আমি এটা এডিট করে আবার পোস্টটা সাইজ করতে পারি আমার আপনার মতো কাছে করে। একটা মৌলিক প্রশ্ন, বাংলাদেশের যারা ব্লগের পাঠক এবং লেখক, যারা লেখেন এবং পড়েন সংশ্লিষ্ট, তাদের সংখ্যাটা আসলে কত আনুমানিক? আপনি তো অনেকদিন ধরে ব্লগে আছেন। আনুমানিক এখন এক একজন তো বলে, যেমন সামওয়্যার ইন ব্লগ সম্ভবত 60 থেকে 80,000 ইউজার দাবি করে। আমার ব্লগেও প্রায় এরকম, বিভিন্ন ব্লগ মিলিয়ে, কিন্তু সংখ্যাটা হার্ডলি আমি মনে করি 3, 4, 5 এর বেশি হবে মধ্যে? না। বিশেষ করে ব্লগারদের যে এটা কি অনুষ্ঠানগুলো পাঠক আর হয়, লেখক মিলিয়ে? পাঠক বেশি। আমি আগেই বলেছি যে এদের একটা বড় অংশ কিন্তু প্রবাসী, এবং এরা প্রোগ্রামগুলোতে হয়তো হাজির হতে পারেন না, কিন্তু একটা ব্লগ ডে, বিভিন্ন ব্লগের যে অনুষ্ঠানগুলো হয়, সামওয়্যার ব্লগে এসে 100, 150, আমার ব্লগেও তাই,
একই রকম এই সংখ্যাটা। তো ওভাবে ধরলে দেখা যাবে যে আসলে ব্লগার হয়তো 200-300 বা 500, আর সংখ্যাটা অনেক বেশি এবং একটা বড় সংখ্যা আসলে ওই যে বললাম যে যারা এদের প্রবাসে মধ্যে প্রবাস থেকে- কতজন আসলে মুক্তিযুদ্ধের পক্ষে বা আপনি যে কাজগুলো করছেন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত কতজন? না মানে এইগুলো আসলে ওইভাবে জরিপ করা হয়নি কিছু। আমি যেটা হচ্ছে আমি নির্দিষ্ট একটা ব্লগে লিখি এখন, শুধু আমার blog.com, সাময়িক ব্লগে আমি লিখতাম, কিন্তু এখন লিখি না নীতিগত কারণে। যেটা হচ্ছে যে আমার ব্লগের হয়তো পাঠক একটু ওদের থেকে কম, কিন্তু মানে হয়তো লিখছে, আরো- মানে যেহেতু ওই আমাদের কমিউনিটিটাই আসলে মুক্তিযুদ্ধের পক্ষের, তো এখানে দেখা যাচ্ছে যে ধরে নেওয়া যায় যে তারা আসলে সবাই এটার 80% পক্ষেই। পোস্ট আপনার ফরে যায় মুক্তিযুদ্ধ। আচ্ছা, একজন দর্শক লাইনে আছেন। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালাম। আমি জেদ্দা থেকে অমি ভাইয়ের ছোট ভাই ব্লগার সাফুদ্দিন ফোন করছি। জি। অমি ভাইয়ের কাছে আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি, ওনার যে অমূল্য গবেষণাগুলো উনি আমাদের সামনে তুলে এনেছেন, সেই গবেষণাগুলো হয়তো অমি ভাই না থাকলে আমরা দেখতে পারতাম না। তার জন্য অমি ভাইয়ের অসংখ্য কৃতজ্ঞ। অমি ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গবেষণাগুলো করে থাকেন অজানা মুক্তিযুদ্ধের তথ্য নিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এখানে স্বাধীনতা 40 বছর পরে আমরা কোনো এমন মুক্তিযোদ্ধা দেখতে পাই যারা এখনো পর্যন্ত অবহেলিত এবং নিগৃহীত, যারা অভিভাবক আমাদের কাছ থেকে এখনো নিভৃত জীবনযাপন করছেন। আপনার কি এমন পরিকল্পনা আছে? অথচ সেই মুক্তিযোদ্ধারা ছিলেন 71-এর রণাঙ্গনে অত্যন্ত দুর্দান্ত এবং দুর্ধর্ষ। সেই মুক্তিযোদ্ধাদেরকে কি আপনার গবেষণার মাধ্যমে কখনো তুলে আনার আপনার কোনো প্রয়াস আছে? আর স্বাধীনতার এই মাসে একজন মুক্তিযোদ্ধা সরে আমি সকল মুক্তিযোদ্ধা এবং সকল মুক্তিযোদ্ধা বাবাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, যাদের কারণে আজকে আমি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে একজন গর্বিত বাংলাদেশী হিসেবে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারছি। ধন্যবাদ অমি ভাই, সবাইকে ধন্যবাদ সহ ব্লগারদের। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি বেসিক্যালি আমি যে ধরনের কাজ করি সেগুলো মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট না। তারপরেও আপনার তো মনে আছে যে শহীদুল ইসলাম লালুকে নিয়ে যে আমি লেখাটা লিখেছিলাম, উনি মারা যাওয়ার পরে তার ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছিল এবং তার মানে দুস্থ পরিবারের পুনর্বাসিত হয়েছিল। লেখাটা সাবমারিন ব্লগ, আমার ব্লগ, অনেকগুলো ব্লগেই প্রকাশিত হয়েছিল। একটা ব্যাপার আসলে মুক্তিযোদ্ধারা অবহেলিত বা দুস্থ, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, ওনারা কিন্তু এতে অপমানিত বোধ করেন। বেসিক্যালি যিনি মুক্তিযোদ্ধা তিনি কখনো বলেন না যে মানে মানে তিনি জমিদার হওয়ার আশা কিন্তু যুদ্ধে যাননি, যে উনি আগে রিক্সা চালাতেন যুদ্ধে গেছেন এই আশায় যে উনি রাজা হবেন যুদ্ধ শেষে। যে যার যার জায়গা থেকে, যার যার পেশা থেকে, দায়িত্ববোধ থেকে ওই কাজে গেছেন। যুদ্ধ শেষে যিনি জেলে ছিলেন তিনি জাল হাতে গেছেন, যিনি কৃষক ছিলেন, যে ছাত্র ছিলেন স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গেছে, তারা ওই দেশটার জন্য একটা নির্দিষ্ট সময় তাদের একটা মানে ভূমিকা ছিল, ওইটাই আমরা সম্মান করি মুক্তিযোদ্ধা হিসাবে। বাট এর সাথে চাওয়া পাওয়ার যেটা, সেটা আসলে রাষ্ট্রীয় তরফে, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছিলেন তাদের জন্য, তার পরিকল্পনা ছিল, কিন্তু সব তো 75-এর পর 15 আগস্টের পর ওলটপালট হয়ে গেল। তো আমি ব্যক্তিগতভাবে আমার নজরে আসলে আমি তাদের জন্য চেষ্টা করি, তাদের অ্যাটলিস্ট লেখালেখি করে তাদের ইয়ে করার। তো এর বাইরে তো আপনারা জানেন আমার ব্লগের যে আমার ফাউন্ডেশন আছে, এটা একটা দাতব্য ইয়ে, যে ব্লগারদেরই, সচ্ছল ব্লগাররা বা সবাই চাঁদা টাদা মিলিয়ে বা এখান থেকে কালেক্ট করে আমরা চেষ্টা করি মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর মতো কিছু করা যায় কিনা। আমাদের সামর্থ্য হয়তো সীমিত, আমরা হয়তো তাকে কিছুটা আসলে সাহায্য করা। এটা আমার ব্লগ অনেকগুলো করেছে এরকম। পিয়াল ভাই, আমাদের আলোচনা আসলে চলতেই থাকতো, কিন্তু আমরা আসলে আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান আগামী 1 সপ্তাহ ধরে ব্লগ নিয়েই হবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন।